সংকটে আসার আলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং উদ্বোধন মঙ্গলবার। আগস্টে মিলবে 300 মেগাওয়াট। ডিসেম্বরে পুরোদমে চালু প্রথম ইউনিট। মিডল অফ অগস্ট 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। জ্বালানি সংকট নিরসনে সংসদের 10 সদস্যের কমিটি। জরুরি সেবায় তেল ক্রয়ে থাকবে না রেশনিং। পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুল্কমুক্ত গাড়ি পাবেন না এমপিরা। সংসদে বিল পাস। প্রকল্পে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। একনেক সভায় 14 প্রকল্প অনুমোদন। ঢাকায় স্বস্তির বৃষ্টি হলো। বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতের তাণ্ডব। 7 জেলায় প্রাণ গেল 14 জনের। বছরে প্রায় 300 প্রাণহানির পরও প্রতিরোধে নেই পরিকল্পনা। হামু উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। নতুন করে হাসপাতালে 1550। টিকা নেওয়ার পরও আক্রান্ত হচ্ছে অনেকে। সচেতন হওয়ার পরামর্শ। এবং রাজধানীর বাড্ডা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মরদেহ উদ্ধার। চিরকুটের সূত্র ধরে পরিবারের মামলা। নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেফতার। সংকটে আসার আলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন হবে মঙ্গলবার। অগাস্টে প্রথম ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর। জানিয়েছেন ডিসেম্বর বা জানুয়ারিতে পুরো দমে মিলবে বিদ্যুৎ। ফারুক ভে রবিনের রিপোর্ট। পদ্মা তীরে পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার সহযোগিতায় চলছে দেশের সবচেয়ে বড় প্রকল্প 2400 মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণযজ্ঞ। পরীক্ষামূলক নানা ধাপ পেরিয়ে গত 16 এপ্রিল প্রকল্পটি পেয়েছে জ্বালানি লোডিংয়ের অনুমোদন, যার মধ্য দিয়ে নতুন মাইলফলকের অপেক্ষায় রূপপুর। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির প্রথম ইউনিটে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফুয়েল লোডিং কার্যক্রম। আর এই আনুষ্ঠানিকতা সরেজমিনে দেখতে রূপপুরে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, রুশ ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রতিনিধি সহ প্রকল্পের শীর্ষ কর্মকর্তারা। We are prepared for commissioning ইনশাআল্লাহ। তবে জ্বালানি লোডিংয়ের পরও পেরোতে হবে পরীক্ষামূলক বেশ কিছু ধাপ। এরপর সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে মিলতে পারে রূপপুরের 300 মেগাওয়াট বিদ্যুৎ। পর্যায়ক্রমে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে রূপপুরের প্রথম ইউনিট থেকে পুরোদমে বিদ্যুৎ পাওয়ার আশায় নীতি নির্ধারকরা। 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 days। 2-4 মেগাওয়াট করতে করতে it will take around 2 months. Let's say middle of August or 3rd week of August আমরা আল্লাহ চাই তো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা দিতে পারবো বলে আমরা আশা করছি। এন্ড ডিসেম্বর or first week of January 2027 আমরা 1000+ মেগাওয়াট আল্লাহ চাই তো ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। এরপর পুরোদমে চলবে দ্বিতীয় ইউনিটকে উৎপাদনে আনার প্রক্রিয়া। নীতি নির্ধারকদের আশা আগামী বছরই মিলবে রূপপুরের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ। সেকেন্ড রিয়েক্টর যেটা ওইটা ফুয়েল লোডিং শুরু হবে সামটাইম জুন অফ 2027। বাই 2027 অগাস্ট সেপ্টেম্বর আমরা পুরোপুরি 2200 মেগাওয়াট আশা করি আল্লাহ চাই তো ইফ গোজ এভরিথিং রাইট দিতে পারবো। নীতি নির্ধারকরা বলছেন উভয় ইউনিট পুরোদমে উৎপাদনে আসলে দেশে সরবরাহ বিদ্যুতের 10 থেকে 12% যোগান দিতে পারবে রূপপুর। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্রামে ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে দিনে 1 ঘন্টা লোডশেডিং করতে চায় সরকার। সন্ধ্যার পর সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের। পাশাপাশি এলাকাভিত্তিক ভারসাম্য রাখা হবে বলে জানান কর্মকর্তারা। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভে রবিনের আরও একটি রিপোর্ট।
গরম আসতেই দেশের নানা জায়গায় তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন, নেতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্য, সেচ কার্যক্রম আর উৎপাদন খাতে। বিদ্যুৎ থাকে না বললেই চলে। আর গেলার খবর নেই। 2.5 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশের নানা এলাকায় যখন হাঁসফাঁস অবস্থা, রাজধানী ঢাকায় তখন অনেকটাই স্বস্তির ছাপ। যে কারণে গ্রাম শহরে বিদ্যুৎ বৈষম্য নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বৈষম্য মুক্ত করবার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ বিভাগ বলছে গ্রামে ঘাটতি কমিয়ে আনতে ঢাকায় লোডশেডিং এর পরিকল্পনা। এখন প্রশ্ন হচ্ছে ঢাকায় কিভাবে সমন্বয় হবে 110 মেগাওয়াট লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা ঢাকায় আপাতত দুপুরের দিকে লোডশেডিং করে সন্ধ্যায় সরবরাহ স্বাভাবিক রাখা। প্রাথমিকভাবে রাজধানীর এলাকাগুলোতে দৈনিক লোডশেডিং 1 ঘন্টার মধ্যে সীমিত রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। এছাড়া অর্থনৈতিক দিক বিবেচনায় যথাসম্ভব নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকবে শিল্প কারখানা এলাকায়, যাতে কোনো জায়গায় 1 ঘন্টা বেশি নয়, আজকে এখানে হলে কাল করে না হয়, এভাবে করা যায়। বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ বন্টন নীতির ক্ষেত্রে অগ্রাধিকারে রাখতে হবে খাদ্য নিরাপত্তা, অর্থনীতি, উৎপাদন খাত ও মানবিক দিক। সর্বোচ্চ মাত্রায় যাতে সেচের জন্য বিদ্যুৎ দেওয়া যায়, এটা সরকারের প্রথম প্রাধিকার হওয়া উচিত। দ্বিতীয় যেটি হওয়া উচিত যে শিল্প কারখানা যারা রপ্তানিমুখী শিল্প অথবা দেশীয় শিল্পের সাথে জড়িত, তাদের জন্য বিদ্যুতের সরবরাহটি স্বাভাবিক রাখার চেষ্টা করা। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 12 থেকে 14,000 মেগাওয়াট। ধারণা করা হচ্ছে চলতি মৌসুমে সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে 18,500 মেগাওয়াট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এমপিদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করে বিল পাশ হয়েছে সংসদে। পুলিশ, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার গাড়ির তেল কেনায় রেশনিং পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানির সংকট নিরসনে সরকারি বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে সংসদ। রোববার বিকেল 3:30টায় শুরু হয় সংসদ অধিবেশন। 36 বিধিতে দাঁড়িয়ে জ্বালানি সংকটে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ করেন কুমিল্লার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেল ক্রয়ে রেশনিং পদ্ধতি বাতিল করেছে সরকার। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পরে জ্বালানি সংকট নিরসনে সরকারি এবং বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি পাশ হয় সংসদে। বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। সর্বসম্মতিতে সংসদে পাশ হয় বিলটি। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। এদিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ফ্যাসিবাদী আমলের মেগা প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে তদন্ত চলছে দুদকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রকল্প গ্রহণে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প জনবান্ধব কিনা বিবেচনা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সচিবালয় একনেকের বৈঠক শেষে একথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। রোববারের একনেক সভায় অনুমোদন পেয়েছে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া মেগা প্রকল্পগুলোর দুর্নীতি নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। অর্থনীতির নাজুক পরিস্থিতির জন্য দায়ী করা হয় এসব মেগা প্রকল্পকে। অর্থনীতি পুনরুদ্ধারে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাশ্রয়ী প্রকল্পে মনোযোগী বিএনপি সরকার। রোববার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রকল্প নেয়ার ক্ষেত্রে তা জনবান্ধব কিনা বিবেচনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, তাহলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে।
3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সামঞ্জস্যপূর্ণ কতটা। বৈঠকে উত্থাপিত 17টি প্রকল্পের মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়, আর অনুমোদন পেয়েছে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প। 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প ছিল, 7টি সংশোধনী প্রস্তাব আছে, আর 4টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। এছাড়া সচিবালয়ে নতুন ভবন নির্মাণে ভিন্ন প্রস্তাবের কথাও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। ভিন্ন প্রস্তাবনা আছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যায় ক্ষুব্ধ প্রবাসীরা। গ্রামের বাড়িতে শোকস্তব্ধ স্বজনেরা। সুষ্ঠু তদন্ত বিচার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, বজ্রপাতে 7 জেলায় প্রাণ গেল 14 জনের। লণ্ডভণ্ড হয়েছে গাছপালা, বাড়িঘর, ক্ষতি হয়েছে ফসলেরও। এদিকে প্রচণ্ড গরমের মধ্যে রাজধানীতে হয়েছে স্বস্তির বৃষ্টি। তীব্র গরমের পর হঠাৎ এক পশলা বৃষ্টি জনমনে এনে দেয় স্বস্তি। গত কয়েকদিনের প্রচণ্ড তাপপ্রবাহের পর রোববার বিকেলের পর থেকে রাজধানীতে কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় মুষলধারে বৃষ্টি। গরমের পর আবহাওয়া ঠান্ডা হওয়ায় প্রশান্তি নেমে আসে নগর জীবনে। অনেকদিন গরম ছিল, তারপরে এখন এটা বৃষ্টিটা হওয়ার পরে জনমনে একটা স্বস্তির ব্যাপার এসছে। হঠাৎ করে বৃষ্টি আসলো, অনেক শান্তি পাচ্ছি। কাজে তো সমস্যা হচ্ছে, তারপর একটা প্রশান্তি। এদিকে বিভিন্ন জেলায় তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গির উপর দিয়ে বয়ে যায় ঝড়। ফসলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, গাছপালার। কালবৈশাখীর সঙ্গে হানা দেয় বজ্রপাতও। রোববার বিকেলে বজ্রপাতে গাইবান্ধার সুন্দরগঞ্জেই মারা গেছেন 5 জন। এছাড়া জামালপুরে 2, সিরাজগঞ্জে 2 এবং ঠাকুরগাঁয়ে 2 জন সহ নাটোর, বগুড়া ও পঞ্চগড়ে মারা গেছেন আরও 3 জন। মিরন আহমেদ, সময় সংবাদ। রাজধানীর উত্তরবাড্ডা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া চিরকুটে লেখা ছিল মেয়েটির শিক্ষক ও তার সহপাঠীর নাম। এই ঘটনায় নিহতের বাবা মামলা করলে নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমো পরিবারের সঙ্গে থাকতেন উত্তর বাড্ডার একটি বাসায়। পুলিশ জানায় রোববার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করেন তার বাবা। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। সেখানে ছুটে আসেন তার সহপাঠী ও শিক্ষকরা। আর সে খুবই চঞ্চল, হাসি খুশি, আমোদে এবং সে ভীষণ সবসময় কাজপ্রেমী। এটা বিচারের মাধ্যমে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের আসলে সাজা হোক এবং সঠিক বিচার হোক। পুলিশ জানায় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও মিমোর এক সহপাঠীর নাম উল্লেখ করা হয়েছে। পরে বাড্ডা থানায় সুদীপকে আসামি করে মামলা করেন মিমোর বাবা। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বাবা বাদী হয়ে মামলা করতে প্রফেসর সুদীপ চক্রবর্তীকে আসামি করে, ওনার শিক্ষককে আসামি করে মামলা করছে। আগামীকাল হয়তো চালান দেবে কোর্ট। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি মিমোর সহপাঠী ও স্বজনদের। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ট্রাম্পের নৈশভোজে হঠাৎ গুলি, আহত 1, সন্দেহভাজন গ্রেফতার। হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না বললেন মার্কিন প্রেসিডেন্ট। কর, ভ্যাট ফাঁকি রোধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেছেন অটোমেটেড ডাটাবেস চালুর পাশাপাশি ভ্যাট রেজিস্ট্রেশন বাড়াতে আনা হবে পরিবর্তন। তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার উপর আয়কর অব্যাহতি সহ সোলার পিভি সিস্টেমের সরঞ্জাম আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি 8 মাসে রপ্তানি আয় কমেছে 3.73%। একই সময়ে বেড়েছে উৎপাদন ব্যয়।
এমন অবস্থায় রোববার জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত হয় প্রাক বাজেট আলোচনা। এ সময় তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার উপর 10% হারে আয়কর পুরোপুরি অব্যাহতি চায় বিজিএমইএ। সহায়তা পাই সেটার এগেন্স্টে 10% হলো ট্যাক্স কেটে রাখা হয়, তো এইটা এক ধরনের ভর্তুকি। নগদ প্রণোদনার উপর সরকার ট্যাক্স নিচ্ছে, যা বন্ধ করা প্রয়োজন বলছে বিটিএমএ। জ্বালানি সংকট মোকাবিলায় রপ্তানিমুখী শিল্পের জন্য এলপিজিতে ভ্যাট ট্যাক্স অব্যাহতির সাথে সোলার যন্ত্রাংশকে একটি কোডে আনার দাবি জানায় বিকেএমইএ। ট্যাক্স এটা ছিল আমাদের 15, বিজিএমএ থেকেও 3% বেশি, তা আমরা আপত্তি করিনি। তো এটা এখন বোধহয় 27-এ চলে যাচ্ছে বা গেছে, এটাকে একটু দেখেন পুনর্বহাল করা যায় কিনা 15-তে। সোলার সিস্টেমটা এই মুহূর্তে আমাদের জন্য এত জরুরি হয়ে পড়েছে যে বিশেষ করে বিদ্যুৎ ক্রাইসিস এবং ফুয়েল ক্রাইসিসের কারণে ব্যবসায়ীদের সকল ধরনের সহায়তা করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আইনে একটু পরিবর্তন আনবো ইনকাম ট্যাক্সের আদলে, যাতে করে ভিএটির যে রেজিস্ট্রেশন এটা যাতে বাড়ে। রবিবারের প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় 9টি সংগঠন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন 1564 জন। সংক্রমণের সঙ্গে বাড়ছে নতুন জটিলতা। আক্রান্ত হচ্ছে টিকা নেয়া শিশুরাও। চিকিৎসকরা বলছেন কোনো টিকাই শতভাগ কার্যকর নয়, তাই সচেতন থাকতে হবে। শিশুর কান্না আর স্বজনের উৎকণ্ঠা ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ড জুড়ে। একপাশে মাহিন, শিফাত, আয়াত, সুমাইয়ারা চেষ্টায় উঠে দাঁড়ানোর, অপেক্ষা সুস্থ হয়ে বাড়ি ফেরার। অন্য পাশে 4 মাসের আরেক শিশুর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় যেতে হবে আইসিইউতে। এমন অবস্থায় অভিভাবকদের শঙ্কা বাড়ছে নতুন নতুন জটিলতা নিয়ে। টিকা নেয়ার পরপরই আক্রান্ত হয়েছে অনেকে। ওষুধ লিখে দিছে, খাওয়ানোর পর যদি র্যাশ হয় তাহলে নিয়ে আসবেন। খাওয়ানোর একদিন পরে র্যাশ হয়েছে, নিয়ে আসার পরে ভর্তি রাখছে। প্রথমে জ্বর ছিল, জ্বর উঠার পরে পরে এগুলো বাড়িছিল। এই জায়গাটাই পরে নিউমোনিয়া ধরা পড়ছে এক্সরে করার পরে। কোনো মা ডাকে না, কিছু খায় না, কিছু না, শুধু বমি আর পাতলা পায়খানা। হামের টিকা 20 তারিখে পাইছে, তারপর 21 তারিখ থেকে জ্বর, পরে 21 তারিখ থেকে শরীরে মুখে একবারে হাম হয়ে পড়ে গেছে। চিকিৎসকেরা বলছেন কোনো টিকাই শতভাগ কার্যকর নয়, তাই টিকা নেয়ার পরও সচেতন থাকতে হবে। সঙ্গে অতিরিক্ত গরম হামে আক্রান্তদের জটিলতা বাড়াচ্ছে বলেও মনে করছেন চিকিৎসকরা। হামের টিকা বলা হয়ে থাকে যদি 2 ডোজ কমপ্লিট করা থাকে তাহলে 95 to 97% প্রোটেকশন দেওয়া থাকে। আর একটা টিকা যখন আপনি কোনো রোগীকে দিবেন, তাকে তার শরীরে টিকার কার্যক্ষমতা আসতে 3 থেকে 4 সপ্তাহ মতো সময় লাগে। অতএব টিকা দেওয়ার পরেও সাবধানে রাখতে হবে, জনসমাগম পরিহার করতে হবে। এর মধ্যে যদি জ্বর আসে তার সাথে সাথে ওই বাচ্চাকে আইসোলেট করে ফেলতে হবে। গরমে যদি কষ্ট পায়, দেখা যায় যে খুব ঘাম বেশি হচ্ছে, ফলে তাদের এমনিতেই ডিহাইড্রেটেড হয়ে যায়, ফলে ডিহাইড্রেশনটা একটু বেশি হবে, তাড়াতাড়ি হবে, ফলে এই বাচ্চাগুলো হয়তো আরও কমপ্লিকেশনের রেট একটু বেশি থাকবে। কোনো পরিবারে একজন হামে আক্রান্ত হলে কিংবা জ্বর হলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে খুনের শিকার বাংলাদেশি 2 শিক্ষার্থীর গ্রামের বাড়ি জামালপুর ও মাদারীপুরে চলছে মাতম। শোকে স্তব্ধ পুরো এলাকা। জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। উচ্চতর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জামালপুরের জামিল আহমেদ লিমন এবং মাদারীপুরের নাহিদা সুলতানা বৃষ্টি। কিন্তু ডিগ্রি অর্জনের আগেই হত্যাকাণ্ডের শিকার হলেন এই 2 মেধাবী মুখ। লিমনের স্বজনরা জানান 17 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তিনি। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে 7 মাস আগে পাড়ি জমিয়েছিলেন ফ্লোরিডায়। পরিবারের পক্ষ থেকে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও এখনো পাওয়া যায়নি লাশ। বৃষ্টির গ্রামের বাড়িতে চলছে শোক। কি কারণে হত্যা হইল এটা আমরা জানতে চাই, আর সেই লোক আমরা বের করতে চাই, এই লোকের ফাঁসি চাই। 17 এপ্রিল লিমন ও বৃষ্টি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস থেকে নিখোঁজ হন। এর 8 দিন পর শুক্রবার লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্র পুলিশ। আর বৃষ্টির মরদেহ খুঁজে পেতে মাঠে নেমেছে দেশটির পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।